নমস্কার, এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত জানাই। প্রতিদিনকার মতো যে আপডেটটা নিয়ে আপনাদের সামনে হাজির হই, যেটা কোভিড আপডেট বুলেটিন, যেটা এইমাত্র আমাদের হাতে এসে পৌঁছেছে, সেখানে সামান্য কিন্তু কমেছে সংক্রমণের হার। সর্বশেষ যেটা রিপোর্ট বলছে, সংক্রমণের হার, দৈনিক সংক্রমণের যেটা হার 4.77, তো সেটা আরও নিচের দিকে নামলে সেটা স্বস্তির বিষয়, এবং সংক্রমণটা নিচের দিকে যত নামবে ততই সেটা রাজ্যের জন্য ভালো খবর। তো এক্ষেত্রে সামান্য কমেছে সংক্রমণ। আক্রান্ত হয়েছেন নতুন করে 677 জন, সুস্থ হয়েছেন 763 জন, 5 জন আরও সহনাগরিককে হারাতে হয়েছে আমাদের, এবং মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 536। টেস্ট অনেকটাই বেড়েছে, 14,371টি টেস্ট হয়েছে, যার মধ্যে থেকে অ্যান্টিজেন টেস্ট হয়েছে 1,800, আরটিপিসিআর টেস্ট হয়েছে 1,817 এবং অ্যান্টিজেন টেস্ট হয়েছে 12,371টি। জেলা ভিত্তিক যেই পরিসংখ্যানটা, সেই পরিসংখ্যানে আসছি, তার আগে জানাই যে সুস্থ হয়েছেন 763 জন এবং সুস্থতার হার 88.28, এবং সামান্য কমেছে দৈনিক যে সংক্রমণের হার, সেটা সামান্য কমে সেটা 5-এর নিচে এসছে, 4.77। যদিও আগরতলা বা পুরো এলাকা সেটা সেভাবে কমেনি, কিন্তু ওভারঅল যে ক্ষেত্রে নিম্নমুখী কিছুটা। আরও কিছু সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, তাহলেই সংক্রমণটা হয়তো নিচের দিকে নামার সম্ভাবনা রয়েছে, এই আশা নিশ্চয়ই করছেন যারা চিকিৎসকরা রয়েছেন। জেলাভিত্তিক যে পরিসংখ্যানটা, সেই পরিসংখ্যান বলছে এই 677 জন যারা আক্রান্ত হলেন, তার সিংহভাগ কিন্তু এখনো পশ্চিম ত্রিপুরা জেলায়। 332 জন পশ্চিম ত্রিপুরা জেলায়, গোমতী জেলায় 39 জন আক্রান্ত হয়েছেন, খোয়াইতে আক্রান্ত হয়েছেন 26 জন, ধলাই জেলায় 65 জন, সিপাহীজলাতে 54, উত্তর জেলায় 41 জন, ঊনকোটিতে 38, দক্ষিণ ত্রিপুরা জেলায় 82 জন আক্রান্ত হয়েছেন। যে বিষয়টাতে নজর রাখছিলাম, যে সামান্য কমলো সংক্রমণের হার, এর অবশ্য কারণও রয়েছে। বিভিন্ন জায়গায় মানুষ সচেতন হচ্ছেন একদিকে, অন্যদিকে এই দিবারাত্রির কারফিউ চলছে, নৈশকালীন কারফিউ চলছে, মান্যতা দেওয়া চলছে, বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে। যদি নজর রাখি উদয়পুরের দিকটাতে, যে উদয়পুর থেকে অভিযোগগুলো আসছিল যে সেখানে মান্যতা দেওয়া হচ্ছিল না এই কোভিড কারফিউর, সেক্ষেত্রে এখন কিন্তু উদয়পুর বা ওইসব এলাকায় পুলিশ কিন্তু বলছে যে মানুষ অনেকটা সচেতন হয়েছেন, এবং সেখানে সেভাবে আর ধরপাকড় করতে হচ্ছে না, এবং সাধারণ মানুষ ব্যাপারটা বুঝতে পেরেছেন। ফলে আগে যেভাবে পুলিশকে সক্রিয় হতে হয়েছে উদয়পুরে, এখন কিন্তু চিত্রটা পাল্টাতে শুরু করেছে। এখন একান্তই যারা জরুরি প্রয়োজনে তাদেরাই কিন্তু বেরুচ্ছেন, অন্যথায় মানুষ সেভাবে কিন্তু পথে আসছেন না, এবং নিয়মিত তারা নাকা চেকিং করছেন, সেই তল্লাশি তাদের জারি রয়েছে। যদি অপ্রয়োজনীয় কাজে কাউকে পাওয়া যাচ্ছে, সেখানে তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছেন। এক্ষেত্রে উদয়পুরে একটা খণ্ডচিত্র আমরা তুলে ধরলাম, সেখানে পুলিশ আধিকারিক যিনি রয়েছেন তিনি কি বলছেন এই বিষয়টা নিয়ে শুনবো একবার।
কার্ফিউ চলাকালীন সময় বিনা প্রয়োজনে বা উৎসাহিত হয়ে কোনো বাইক টাইক বা গাড়ি টাড়ি নিয়ে বের হচ্ছে কি মানুষ? বের হয়, বিশেষ করে যারা মেডিকেলে খুব ইমার্জেন্সি যারা আছে তারা যাইতেছে, যেমন পারমিশন নিয়ে আছে এবং ডিএম থেকে পারমিশন নিয়ে তারা যায়, এবং এর উদ্দেশ্য পারমিশন যারা যায় না একদম খুব রেয়ার, যেটা সচেতনতা মানে যাতে কোভিড-19 ব্যাপারটা সচেতনতা তারা জাগে, সেই ব্যাপারটা তার কাছে আমরা তুলে ধরি। আগের তুলনায় কিছুটা মানুষ সচেতন, অনেক সচেতন হয়েছে, মানুষ বুঝতেছে। এবং আগে যে প্রথমভাবে যে কোভিড-19 ব্যাপারে যে অনেক লকডাউন বা দেওয়া হয়েছে, যে মানুষের যেভাবে মানুষ চলতো, এখনো এরকম না, তার থেকে অনেক কমে গেছে এবং মানুষ সেই ব্যাপারে সচেতন দিকে আস্তে আস্তে অগ্রসর হইতেছে। এটা কোন জায়গায়? এটা গর্জে ফাঁড়ি থানার নাগা পয়েন্ট, গোমতী ডিস্ট্রিক্ট এবং সাউথ ডিস্ট্রিক্টের একটা প্রবেশ মুখ। এখানে আমরা কোভিড-19 ব্যাপারে আমরা গাড়ি চেকিং করি এবং নেশা সাগর যায় কিনা এটা আমরা ইয়ে করতেছি। যদি আমাদের ভাইলেশন করে এটা তাদের ফাইন করা হয়, ফাইন করার পরে বিষয় না, যাতে মানুষ সচেতন হয় এই ব্যাপারে, যে কোভিড-19 ব্যাপারে যে মানুষ যাতে সচেতন হয় সেই ব্যাপারে আমরা বিশেষ করে এটার একটা বার্তা দিতেছি। এবং যারা মাস্ক নাই তাদের মাস্কের ব্যাপারেও আমরা ফাইন টাইন করি, এবং ফাইনটাও বড় জিনিস না, মানুষের বোঝানো যে ফাইন। এবং সেখানে যিনি পুলিশ আধিকারিক যিনি রয়েছেন তিনি বলছেন যে এখন অনেকটা বেশি মানুষ সচেতন, সেখানে আগের মতো সেরকম কাঠখড় পোড়াতে হচ্ছে না মানুষকে বাড়ি পাঠাতে, মানুষ অনেকটা সচেতন হয়েছেন, এটা তিনি যেটা বলছেন তার অভিজ্ঞতা বলছে। তো আর একটু সচেতনতা দরকার। একজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। কইতে আসলাম আমরা যে এই যে বন্ধন গ্যাবের আমাদের গাড়িগুলো বয়ে দিছে, কমার্শিয়াল গাড়ি, এই রুটে যে প্রাইভেট গাড়ি চলে, এই দিকে আমরা সবার চলাফেরা করতেছে। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। আমরা যে কমার্শিয়াল যে গাড়ি আছে রুটে, উইয়ার এইসব গাড়িতে বয়ে দিছে, প্রাইভেট গাড়ি চলতেছে, আমরা চলাফেরা কেমন করতাম? এখন আপনি কি চাইছেন, আপনার কি দাবি? ওখানে আপনার দাবি হলো আমরা গাড়িতে চলাফেরা করেন, আমরা চলুন কেমনে? না, আপনি চাইছেনটা কি সেটা বলুন। এটা তো বোঝা গেল যে গাড়ি চালাতে পারছেন না, এখন চাইছেন কি বলুন। ওখানে আমরা তো অনেক কেমনে কিনা কথা বন্ধন দিতে পারি না, আমরা সাহায্য না পাইলে আমরা কেন চলুক। ধন্যবাদ। যেটা বিষয়, এই বিষয়টা প্রতিদিনই একই বিষয় ঘুরে ফিরে আসছে, যে অনেকেই এই ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে মুশকিলে রয়েছেন। এই বিষয়টা প্রতিদিনই কেউ না কেউ ফোন করছেন বিভিন্ন জায়গা থেকে, আমরাও সেই আলোচনাটা বারবার তুলে ধরছি। যে বিভিন্ন এলাকায় যারা ঘোরাফেরা করছিলেন, সেক্ষেত্রে উদয়পুরে বিভিন্ন জায়গায় এই অভিযোগগুলো আসছিল, বাজারে হাটে রাস্তাঘাটে মান্যতা সেভাবে দেওয়া হচ্ছে না। তবে আজকে চিত্রটা কিছুটা ভিন্ন, কিছুটা হলেও সেখানে পাল্টেছে, এবং যেটা পুলিশ আধিকারিক বললেন যে এখন অনেকটা বেশি সচেতন হয়েছেন সেখানকার নাগরিকরা, এবং খুব জরুরি প্রয়োজন ছাড়া খুব একটা কেউ বাইরে বেরিয়ে আসছেন না। যদিও তারা আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা করছেন, কিন্তু তারা বলছেন জরিমানাটা বড় কথা নয়, মানুষ সচেতন হন এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন। আর একজন আছেন ফোনে। নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যালো, নমস্কার। ধলেশ্বর থেকে বলছি, সুজিত কুমার দে। বলুন। এই মাধ্যমিক 12-এর পরীক্ষাটা কবে হবে, কোনো আনুমানিক কিছু বলতে পারবে? আনুমানিক তো কিছু বলা যাবে না, সম্ভবত এগুলো নিয়ে আলোচনা চলছে বা কোনো একটা পরবর্তী নির্দেশ আসার পরেই সেটা বোঝা যাবে। আচ্ছা, আর একটা হলো যে ওই যে আমাদের যে ত্রিপুরা সরকার যে নতুন একটা যে শিক্ষামূলক চ্যানেল খুলেছে, এটা তো কিছু পাচ্ছি না। এটা আপনি কথা বলুন, স্থানীয় যারা ক্যাবল অপারেটর রয়েছে তাদের সঙ্গে কথা বলুন। এটা নিয়ে আমার কাছে খুব একটা বেশি আপডেট দেওয়ার মতো আপনার কাছে নেই। বুঝতে পারছি, আপনি আপনার স্থানীয় যিনি অপারেটর রয়েছেন ওনার কাছ থেকে হয়তো এই তথ্যটা পেতে পারেন সঠিকভাবে। ধন্যবাদ আপনাকে। আরো একটা বিষয় যেটা, যে একদিকে যখন মানুষ সচেতন হচ্ছেন বা যে বিষয়টা আমরা তুলে ধরলাম, টিকাকরণটাও কিন্তু চলছে, এবং ক্লাব ফোরাম একটা বড় ভূমিকা সেক্ষেত্রে গ্রহণ করেছে, এবং বিভিন্ন এলাকায় ক্লাবগুলো এগিয়ে আসছে।
একদিকে যেমন যারা গরিব অংশের মানুষ রয়েছেন তাদের বিভিন্ন সাহায্য সহযোগিতা বিলি বন্টন সেগুলো বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে ইতিমধ্যেই ফের শুরু হয়েছে। একদিকে রাজনৈতিক দলগুলো এই কাজগুলো করছেন, সামাজিক সংগঠনগুলো করছেন, পাশাপাশি বিভিন্ন ক্লাবগুলো এই ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করেছেন। এবং এখন ক্লাব ফোরামের তরফ থেকে একটা ভালো উদ্যোগ যেটা নেওয়া হয়েছে কোভিড সিচুয়েশনে, সেটা হচ্ছে টিকাকরণ। তারা প্রায়োরিটি দিচ্ছেন টিকাকরণকে এবং বিভিন্ন জায়গায় যারা বয়স্ক লোকজন রয়েছেন এখনো টিকার আওতায় আসেননি, তারা কিন্তু বিভিন্ন পাড়ায় পাড়ায় সেখানে ক্লাবে সেই ব্যবস্থাটা করেছেন। একজন দর্শক বন্ধু রয়েছেন ফোনে। নমস্কার, কে আছেন? নমস্কার, টিভি ভলিউমটা মিউট করুন, তাহলে আপনারও বলতে সুবিধা হবে, আমাদেরও বুঝতে সুবিধা হবে। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমরা তো গাড়ি ঘোড়া চলে যাওয়া পারতেছি না, কমার্শিয়াল গাড়ি। আমরা কেমনে বন্ধন দিব আর কেমনে খাওয়ান দাওয়ান করবো? এখন আপনার কি দাবি বলুন, কি চাইছেন? এখন গাড়ি ঘোড়া চলে যাওয়া পারতেছি না, সরকারের কোনো কিছু দিতেছেন না, কি করবো আমরা এখন? ধন্যবাদ আপনাকে আলোচনায় সামিল হওয়ার জন্য। এই একটা বিষয়, এটা প্রতিদিন এই আলোচনাটা উঠে আসছে, এর হয়তো একটা হিললে প্রয়োজন। তার পাশাপাশি যে বিষয়টা আমরা এতক্ষণ নজর রাখছিলাম যে ক্লাবগুলোতে সেখানে টিকাকরণ চলছে। আজকেও ক্লাব ফোরামের উদ্যোগে প্রায় 22টির মতো ক্লাবে টিকাকরণ করানো হয় এবং প্রায় 1000-2000-এর উপর মানুষ সেখানে টিকা পেয়েছেন। এবং এই অনুষ্ঠান, এই কর্মসূচিগুলো ধারাবাহিক সেখানে চলবে এবং তারা সেই উদ্যোগটা নিচ্ছেন। বিভিন্ন জায়গায় এই শিবিরগুলোতে যারা বয়স্ক রয়েছেন তারা এই সুবিধাটা পাচ্ছেন, ফলে এই ক্লাবগুলো কিন্তু এবারে একটা বড় ভূমিকা এই ক্ষেত্রে নিয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্লাব আরও যেটা উদ্যোগ নিয়েছে যে কোভিডে মানুষের পাশে দাঁড়ানো বা তাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা। শুধু যে ক্লাবগুলো করছে তারাই নয়, বিভিন্ন এনজিও, সামাজিক সংস্থা, রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু বিলি বন্টন করছেন বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী। কারণ এই সময়টাতে অনেক গরিব মানুষের কিছুটা মুশকিল হচ্ছে, রোজগারে টান পড়ছে, ফলে সেখানে তারা যতটা সম্ভব সাহায্যে এগিয়ে আসছেন। আরো একজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনি যে এখন বলছেন যে আমাদের এখানে সব জায়গাতেই কোভিড-এর টিকা দেওয়া হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি তো এখনো টিকা পাইনি। আমি 18 থেকে 40-এর মধ্যে বলছি এবং 40-এর উপরের থেকে বলছি, আমি যে নিয়েছি ওইটা তো পাচ্ছি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ইয়েতেই, উত্তর জেলাতেই। সেখানে আপনি কি কোথাও, আপনি 45 ঊর্ধ্ব? হ্যাঁ, 45। আপনি স্বাস্থ্যকর্মীদের প্রথম ডোজ আমি নিয়েছি। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে প্রথম ডোজ নিয়েছেন? হ্যাঁ। এখন অসুবিধাটা কি হচ্ছে? কতদিন হলো? এখন তো আমারটা কাগজে লিখে দিয়েছিল 42 দিন। এখন গেছি বলে বলছে যে আরো কয়েকদিন দেরি হবে। এখন আপনি তাহলে আমাদেরকে কোথায় দেওয়া হচ্ছে? তারপরে দেখা যাচ্ছে আমার বাড়িতে যারা আছে, না, একটা বিষয় স্পষ্ট করি, আপনি যে বলছেন আপনাকে কোথায় দেওয়া হচ্ছে বলতে, আপনি তো ফার্স্ট ডোজ নিয়েছেন, দেওয়া হয়নি কি ফার্স্ট ডোজ আপনাকে? তাহলে আপনি কোর্স করেছেন 2 ডোজ, 2টা ডোজ কোর্সটা কিন্তু 2টা ডোজ। একটা প্রথম, তারপর 45 দিন পরে একটা। আমি বলছি আপনাকে, বিষয়টা হচ্ছে যে আপনি প্রথম ডোজটা নিয়েছেন, দ্বিতীয় ডোজ সেক্ষেত্রে আপনার কয়েকদিন দেরি হচ্ছে। 42 লেখা ছিল, সেটাকে সার্কুলার টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে, সেই সার্কুলার মোতাবেক আপনাকে বলেছে হয়তো। আপনি যেটা বলছেন যে এখন দ্বিতীয় ডোজটা নেওয়ার সময় হয়েছে, তো সেক্ষেত্রে আপনি গেছেন, আপনি কি সেই জায়গায় গেছেন, গিয়ে কথা বলেছেন? তারা কি বলছেন? তারা বলছে এখন কতদিন, আরো মানে আরো 3-4 মাস, আরো 3 মাস
গেট ব্যাক করে দিয়েছে। আরো 3 মাস পর আপনাকে যেতে বলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিষয়টা সম্পর্কে আমার সেভাবে ধারণা স্পষ্ট নেই। আপনি কথা বলুন স্বাস্থ্যকর্মীদের সঙ্গে গিয়ে, আপনি কথা কোথায় বলুন। কথা বলবো? আপনি দাদা, আপনি আপনি যখন কথা বলছেন আপনার সঙ্গে কথা বলছি। না না, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আমি বলছি আপনি আমার বাড়িতে যারা আছে 18 বছর নিচে, হ্যাঁ, ওদেরকে নিয়ে গেছি। আর 18 বছর উপরে, 18 বছর উপরে যারা আছে ওদেরকে নিয়ে গেছি। এখন বলতে ভ্যাকসিন নেই। আবার এখানে পাড়াতে এসে কিছু কিছু মাতকুরি বলবো, হ্যাঁ, ওরা এসে বলছে যে ভ্যাকসিন না নিলে যদি আপনি কোভিড টেস্ট না করেন আমরা ঘর থেকে বেরোতে পারবেন না। এইগুলি কি? দেখুন, একটা বেশ কিছু আপনি অনেকগুলোকে একসঙ্গে জড়িয়ে ফেলছেন। স্পেসিফিক জিনিসগুলো আলোচনা করলে আমার মনে হয় সুবিধা হবে। আর আমরা চাইছি পজিটিভলি বিষয়গুলোকে আলোচনা করতে। আমি আপনাদের থেকে কিছু জানতে পারবো ডেফিনেটলি আপনার বক্তব্য কেন বাড়িতে এসে বলছে একটা কথা যে আমি আজকে কোভিড টেস্ট করতে হবে। আজকে কোভিড টেস্ট করলাম আমি, কালকে যদি আমি পজিটিভ হব না, এটি কি তারা কেন বাড়িতে এসে এইভাবে বাড়িতে মানুষকে হ্যারাসমেন্ট করছে? ধন্যবাদ আপনাকে। শুনুন, আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে আলোচনাটা সমৃদ্ধ হবে তখনই, ধন্যবাদ, আলোচনাটা সমৃদ্ধ হবে তখনই যখন স্পেসিফিক্যালি বিষয়গুলোর মধ্যে থাকবেন। কারণ আপনি কোন এলাকার বাসিন্দা জিজ্ঞেস করায় আপনার প্রায় 2 মিনিট লেগেছে সেটার উত্তর দিতে, নিজের বাড়ির ঠিকানা। তো প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় নয়, আমি সেটা বলছি না। যদি স্পেসিফিক থাকে যে হ্যাঁ আমার এই জায়গায় আমার ডোজ নেওয়া ছিল, আপনি বলছেন কোভিড নেয়াই হয়নি, টিকা কেউ দিচ্ছেই না, আবার কিছুক্ষণ পর আপনি বলছেন যে আপনি প্রথম ডোজ নিয়েছেন। এবার দ্বিতীয় ডোজের ক্ষেত্রে আপনি গিয়ে কথা বলুন তাদের সঙ্গে। যদি কোথাও কোনো অসুবিধা হয়, সেখানে আপনার মনে হচ্ছে যে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, তাহলে আপনি স্পেসিফিক জায়গায় আপনার অভিযোগ দায়ের করুন। কেউ এসে আপনাকে কে বলল কি বলেছে সেগুলো এইভাবে বললে তো মুশকিল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে কেউ কোভিড আচরণ বিধি বা সরকারের নির্দেশ অমান্য করে উল্টোভাবে কাজ করছে, সেক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় আপনার অভিযোগটা পৌঁছে দিন। এভাবে বিচ্ছিন্নভাবে 4-5টা অভিযোগকে এক জায়গায় করলে ঠিক আলোচনাটা করাটাও মুশকিল। তো সেক্ষেত্রে আপনার যদি কোথাও গিয়ে মনে হচ্ছে যে সেই জায়গায় যে অসুবিধা হচ্ছে এবং কেউ নিয়মের বাইরে গিয়ে কিছু বলছেন, তাহলে নির্দিষ্ট জায়গায় আপনার অভিযোগটাকে পৌঁছে দিন। যেটা নজর রাখছিলাম আমরা বিভিন্ন এলাকায়, যেটা ক্লাবেরা উদ্যোগ নিয়েছে, তারা টিকাকরণের বন্দোবস্ত সেখানে করাচ্ছে এবং ধারাবাহিকভাবে সেই শিবিরগুলো, ক্যাম্পগুলো হচ্ছে। তারা যারা উদ্যোক্তা রয়েছেন ক্লাব ফোরামের, তারা কি বলছেন আমরা শোনাবো। তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন ফোনে। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। বলুন। হ্যাঁ নমস্কার দাদা। বলুন। নমস্কার। আগে দাদা, টিভি মিউট করুন প্লিজ। আপনার ওই টিভিটা মিউট করুন। করোনার কারফিউটা কি ডেটটা বাড়ানো হবে নাকি? এই বিষয়ে আমার এখনো পর্যন্ত সেরকম কোনো বিষয় নেই। যদি এরকম ধরনের কোনো বিষয় থাকে নিশ্চয়ই সেই আপডেট আমরা তুলে ধরব। ধন্যবাদ আপনাকে। যেটা শুনতে চাইছিলাম যে ক্লাব ফোরামের যারা অর্গানাইজাররা রয়েছেন, উদ্যোক্তারা রয়েছেন, তারা এই টিকাকরণ নিয়ে কি বলছেন শুনবো একবার। আগরতলা ক্লাব ফোরামের উদ্যোগে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আজকে রামনগর রামকৃষ্ণ ক্লাবের ব্যবস্থাপনায় টিকাকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন, আগে প্রায় কিছু ক্লাব আমরা ক্লাব ফোরাম অন্তর্ভুক্ত যারা ছিলেন তাদের অধিকাংশ ক্লাবে টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে 22টি ক্লাবে এই প্রোগ্রাম চলছে। 45 ঊর্ধ্বে যারা আছেন তাদেরকে এই টিকাকরণ অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লবদেবকে ক্লাব ফোরামের আহ্বানে সাড়া দিয়ে ক্লাব ফোরামকে রাজ্য সরকার থেকে সহযোগিতা করছেন। আমরা আগামী দিনও যেসব ক্লাবে এখন টিকাকরণ প্রোগ্রাম হয়নি বা অন্তর্ভুক্ত করা যায়নি, তাদের ওই ক্লাবগুলিতে আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। আমি আশা করব আগরতলা শহরবাসী সহ রাজ্যের সমস্ত অংশের মানুষ আমাদের এই শুভ উদ্যোগে সহযোগিতা করবেন। আমরা একটা ক্লাব ফোরামে একটা আবেদন রাখছি, যারা এখনও টিকা গ্রহণ করেননি তাদেরকে টিকা নেওয়ার জন্য, বিশেষ করে এই অতিমারী করোনা বিধিতে নিজেকে বাঁচতে
এবং নিজের পরিবারকে সুরক্ষা দিতে, সমাজকে সুরক্ষিত রাখতে তদুপরি রাজ্য সরকার এবং ভারত সরকারের স্বাস্থ্যবিধিকে মানত দিয়ে যাতে এই প্রোগ্রামগুলি অংশগ্রহণ করেন। এবং আগামী দিনে আমরা ক্লাব ফোরাম শুধু অতিমারি করানোর জন্য নয়, সমস্ত সমস্যার সঙ্গে মানুষের কাজে আমরা নিয়োগ করবো। ক্লাব ফোরামকে সবসময় পাবেন। আমরা এখানে ক্লাব ফোরামের মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী সজ্জন ব্যক্তি সঞ্জয় পাল মহোদয় আছেন, ক্লাব ফোরামের জয়েন্ট কনভেনার ভ্যানগার্ড কর্ণধার। বিভিন্ন জায়গায় একদিকে যেমন টিকাকরণ চলছে, ঠিক তেমনি টেস্টিংও কিন্তু চলছে। এবং আজকে যেটা টেস্ট করা হয়েছে সেখানে 14,371 জনের মতো টেস্ট করা হয়েছে। আমরা একবার নজর রাখবো দামছড়ার দিকেও, সেখানেও কিন্তু টেস্টিং চলছে বিভিন্ন এলাকায়। যদিও আজকে দামছড়ায় যে যতজনকে টেস্ট করা হয়েছে তার মধ্যে পজিটিভ পাওয়া যায়নি, কিন্তু এক্ষেত্রে সার্বিকভাবে যেটা টেস্ট হয়েছে 14,371টি, যার মধ্যে আরটিপিসিআর হয়েছে 1817 এবং অ্যান্টিজেন টেস্ট হয়েছে 12,371, যার মধ্যে থেকে আজকের যেটা পরিসংখ্যান 677 জন আক্রান্ত হলেন নতুন করে। যদিও সংক্রমণের যে হার, সেই হারটা কিছুটা নিম্নমুখী 4.77, এবং যেটা যত আরো নিচের দিকে নামবে ততই ভালো, সেক্ষেত্রে স্বস্তির বিষয়। এবং নিশ্চয়ই গোটা রাজ্যের মানুষ চাইবেন এই সংক্রমণের হার যেটা, সেটা নিচের দিকে ধীরে ধীরে নামুক। বিভিন্ন এলাকায় এই সচেতনতামূলক প্রচার চলছে, মানুষও চেষ্টা করছেন তার নিজেদের মতো করে যতটা সম্ভব সচেতন থাকা যায়, তারা চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু অভিযোগ আসছে না এমন নয়, কিন্তু একটা বিরাট পরিসরের মানুষ স্বাস্থ্যবিধি মান্যতা দেওয়ার চেষ্টাটা করছেন। আরো একজন আছেন ফোনে। নমস্কার। স্যার, হ্যালো। নমস্কার স্যার, নমস্কার। বলুন। আমি অনুমতি ডিস্ট্রিক্টে বলতেছি। বলুন বলুন। আমরা দেখেন কমার্শিয়াল গাড়িগুলা চালাতে পারছি না, কিন্তু এখন বন্ধনের কি করা হবে? কি চাইছেন আপনি? এই যে বন্ধনে সপ্তাহে সপ্তাহে বাড়িতে আসতে আছে, কি করবো? তারা কি বলছেন? তারা কি কিছু বলছেন নাকি? তারা তো বলতেছে আপনি সপ্তাহে কিস্তিটা দেওয়ানোর জন্য। আমরা কি করে দিব? না, এক্ষেত্রে তাদের কাছে কোনো ছাড়ের আর্জি জানিয়েছেন কি, বা তারা এক্ষেত্রে কি সেই বিষয়টাকে অন্তত এটুকু বলেছেন যে বিবেচনা করবেন, না পাত্তাই দিচ্ছেন না? না, তারা তো কোনো বিবেচনা নাই। আমরা তো গাড়ি রোডে চালাইতে পারছি না। বুঝতে তো পারছি, কিন্তু তাদেরকে যদি তাদের তো বলছেন যে কিছু ছাড় দেওয়ার জন্য, তারা তো ছাড় দেবেন। এই ক্ষেত্রে তারা কি বলছে? সপ্তাহে তো আপনার ধরলেন 1200 টাকা স্টুডেন্ট। না না, সে তো বোঝা গেল, কিন্তু আপনি যখন তাদেরকে বলছেন যে এই সময়টাতে কিছু ছাড় দেওয়ার জন্য, তারা কি বলছেন? না, ছাড় দেব বলতে আপনি ধরলেন 1200 টাকা কিস্তি আছে, বলতেছে ধরিলেন 500 টাকা দেন, 300 টাকা দেন, তাও নিবে। আচ্ছা, মানে অর্থ রাশির ক্ষেত্রে কিছু ছাড় তারা দিচ্ছেন? না, ছাড় দিচ্ছে না। দিচ্ছে না? না, দিচ্ছে না স্যার। তারা বলতেছে যা পারেন আপনি দিয়ে দেন। তাহলে তো ছাড় দিচ্ছে বলছেন? না, ছাড় দিচ্ছে না, ওইটা আপনি মানে ইন্টারেস্টটা বাড়বে উপরে দিয়ে আরই। আচ্ছা, তো আপনি কি চাইছেন? তাই যে এখন সরকার যদি আপনারা কিছু ফ্যাসিলিটি দিতে চায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যেটা পাওয়া গেল যে কিছু কিছু জায়গায় তারা অর্থরাশি যেটা রয়েছে সেটা কমিয়ে আনার বিষয়টাও এখন শোনা যাচ্ছে, যেটা এক্ষুনি তিনি বললেন একজন, যে কেউ চাইছেন যে এই সময়টার মধ্যে পুরো ছাড় দেওয়া হোক, তারপর এই অর্থরাশি সংগ্রহ করা হোক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে তাহলে যে সেখানে গিয়ে বলছেন যে আপনি যা পারুন দিন, মানে কি তাহলে সেক্ষেত্রে অর্থরাশির উপর কিছু কিছু রিল্যাক্সেশন হয়তো দেওয়ার তারা চেষ্টা করছেন, কিন্তু সার্বিকভাবে সেটা ঘোষণা দিয়ে করলে পরেই বোধহয় ভালো হয়। তাহলে যারা গরিব মানুষ আছেন তারা স্বস্তি পাবেন অনেকটা। এই ক্ষেত্রে তাদের
বিষয়টা বুঝিয়ে বললে এই কটা সময়ের জন্য এইভাবে যতটা পারেন দিয়ে দিন। এই ধরনের বিষয়ে না গিয়ে একটা কমনলি কোনো ডিসিশন যদি তারা জানাতে পারেন তাহলে বোধহয় মানুষগুলো কিছুটা উপকৃত হন। আরো একজন আছেন ফোনে। নমস্কার। আজকে মানে আমাদের ত্রিপুরা মুখ্যমন্ত্রী যে 1000 টাকা করে দিচ্ছে তার জন্য খুব খুশি হচ্ছি। এর মধ্যে আমি আছি। ওনাকে শত শত ধন্যবাদ। এরপরে স্যার আরেকটা কথা আমার কাছে আচ্ছা, আপনি কি টাকা পেয়ে গেছেন? হ্যাঁ, টাকা এখনো পাইনি স্যার। আমি আছি এটার মধ্যে, পাবো। ওকে, এখনো পাইনি স্যার, এর মধ্যে আমি আছি। এর লেগেই তাদের খুব ধন্যবাদ আর কি। বিশাল বড় ব্যাপার 1000 টাকা করে যে দিয়েছে, কি বলবো আর। আচ্ছা স্যার আরেকটা কথা, যদি কার্ফু উঠিয়ে দেয় তাহলে রোববার বড় বড় শপিং মলগুলো যদি বন্ধ থাকে প্রতি রবিবার ভালো হয় আর কি। এটাই, আর কিছু না স্যার। রাখি স্যার। এখন কি খোলা রয়েছে? যেটা বিষয় যে বিভিন্ন জন তাদের মতো করে তারা যেভাবে ভাবছেন সেই ভাবনাটা শেয়ার করছেন। তবে যেটা আজকের আপডেট যেটা বলছে, কোভিড আপডেট, যে সামান্য কমতির দিকে সংক্রমণের হার। কতজন আক্রান্ত হলেন তার চাইতে বড় বিষয়টা যেটা হচ্ছে পার্সেন্টেজ, সেটা আক্রান্তের হার যেটা, সেই আক্রান্তের হার 5% কিছুটা নিচে, 4.77, যদিও 5-এর সামান্য নিচে। চিকিৎসকরা বলেন যে 5-এর উপরে উঠে গেলেই সমস্যা, সেটা 5-এর যত নিচে নামা যায় ততটাই ভালো। তো সেক্ষেত্রেও মন্দের ভালো কিছুটা কমেছে সংক্রমণ, এবং সেটা আরো অনেকটা নিচের দিকে নামতে হবে, তাহলেই হয়তো অনেকটা বেশি স্বস্তি মিলবে। একবার নজর রাখবো কদমতলার দিকে। কদমতলার চিত্রটা কেমন দিনের বেলা, বাজার হাট রাস্তাঘাটের সেই ছবিটার দিকে একবার নজর রাখবো। তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন ফোনে। নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। ঘটনা হচ্ছে যে কোন করোনা বুঝতেছি না, একদিনে টেস্ট করেছে পজিটিভ হয়েছে, আবার ওই জন্যই আবার আরেকটা টেস্ট করেছে এটা নেগেটিভ হয়েছে। এখন কোন করোনা পজিটিভ করবে যেটা বুঝতেছি না। 1 মিনিট, কার আপনার কেউ পরিচিতর বা আপনার পরিবারের কারোর? না, পরিবারের কারণ না, পেপারে হচ্ছে। আপনি কি যা, আমার একটা কথা শুনুন, বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা কি আপনার পরিচিত কারোর সঙ্গে ঘটেছে? তাহলে এই বিষয় সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তাহলে এই বিষয় সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। আরেকজনের শোনা কথার বিষয়ে উত্তর তো আমি দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। সেটা উনার সঙ্গে যোগাযোগ করুন যেখানে দেখেছেন, এটার বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না। ধন্যবাদ। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে একটা বিষয় যেটা বরাবর বলা হচ্ছে যে কোনো জায়গায় কনফিউশন যদি হয়, এই স্বাস্থ্য বিষয়ক কোনো বিষয়ে কোথাও যদি কোনো কনফিউশন তৈরি হয়, সেই কনফিউশনটা দূর করতে পারবেন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক বা সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারাই, এবং তাদের কাছ থেকেই স্পষ্টীকরণ নেওয়াটা দরকার। যে কোথাও কারোর বুঝতে যদি কোনো বিষয় হয় এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে, এই অতিমারির সময়ে নিশ্চয় অনেকের মধ্যেই অনেক ধরনের কনফিউশন থাকতে পারে, অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। তো যেটা মনে হচ্ছে যে এক্ষেত্রে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের যিনি রয়েছেন, চিকিৎসক রয়েছেন, স্বাস্থ্যকর্মী রয়েছেন, এই ধরনের কনফিউশনগুলো এরাইজ হলে তাদের থেকে স্পষ্টীকরণ নেওয়াটা দরকার, এবং তাহলেই বোধহয় ঠিক হবে এই বিষয়টা। আরেকজন আছেন ফোনে। নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যাঁ, বলছি যে এইখানে কোভিড টেস্ট হয় যখন, তখন কি ওই আমাদের মোবাইলে কোনো মেসেজ আসে না? সেক্ষেত্রে আসা তো দরকার, কিন্তু সেক্ষেত্রে যারা পজিটিভ তাদের দিকেই হয়তো গুরুত্বটা বেশি দেওয়া হচ্ছে। কথাটা আমার টেস্ট হয়েছিল। হ্যাঁ, কোনো কিছু আসেনি, মেসেজ আসেনি। আসেনি। অফিসে ফোন করেছিলাম, হ্যাঁ, ওনারা বলছে যে সার্ভার ডাউন। ডক্টর সৈকত সাহা। আচ্ছা, তারপর আমার কোনো মেসেজ আসেনি। কবে করিয়েছেন টেস্ট?
লাস্ট 21 তারিখে, 21 মে। ফোনটা করেছেন কবে? হ্যাঁ, মানে ফোনটা করে জানতে চেয়েছিলেন কবে? পরের দিন? পরের দিন। তারপর আর কোনো যোগাযোগ হয়নি? তারপর ওনারা আমার সঙ্গে কোঅপারেশন করেছে। আচ্ছা, তাহলে সমস্যাটা কোন জায়গায় হয়েছে? সমস্যাটা হলো যে ত্রিপুরার কালচারটা কি এটা যে কপি টেস্ট হয় কিন্তু কোনো ফিস পাবে না নাকি? না না, আমি একটু প্লিজ বুঝে নিতে চাইছি। আপনি বলছেন যে তারপর আপনার সঙ্গে কোঅপারেট করেছেন ওনারা? আমি ফোন করার পর। আচ্ছা, ওকে। সেক্ষেত্রে আপনার নেগেটিভ ছিল তো রিপোর্ট? পজিটিভ ওনারা বলেছিল, পজিটিভ বলেছে? কিন্তু আমার কোনো সিমটম নেই, কিছু নেই, আমার কোনো প্রবলেম নেই। না, সে হতে পারে। এই ধরনের বিষয় অনেকেরই কোনো উপসর্গ দেখা যাচ্ছে না, এই ধরনের বিষয় তো আসছেই সামনে। কিন্তু আপনার বক্তব্য হচ্ছে যে আপনাকে জানানো হয়নি। এক্স্যাক্টলি। অ্যান্টিজেন টেস্ট করিয়েছিলেন না আরটিপিসিআর? অ্যান্টিজেন। হ্যাঁ, আর্টিজেন টেস্ট। অ্যান্টিজেন করিয়েছেন কি আরটিপিসিআর করিয়েছেন? আরটিপিসি। হ্যালো, আছেন আপনি? হ্যাঁ। তো তারপর পরদিন যখন চিকিৎসককে ফোন করলেন, তা তিনি কি কি বললেন? আপনি যে বলছেন যে সহযোগিতা করেছেন, তারা কি মানে অসুবিধাটা কি হয়েছে সেটা বলুন। অসুবিধাটা কিছু না, কিন্তু আমার মানে প্রশ্ন হলো এইটাই যে হেলথ থেকে যে টেস্ট করে যারা এসে, হ্যাঁ, তারা এর উপর বেস করে যে রিপোর্ট আপনাদেরকে দেন যে এতজন কোভিড হয়েছে বা এইসবের জন্যই আমি বলছি। বুঝলাম না, কিসের উপর? টেস্টের রিপোর্টের উপর ভিত্তি করে ওনারা দেন তথ্য? হ্যালো, তারা সব, হ্যাঁ বলুন না, বলুন। বলছি যে ওনারা যে টেস্ট করে, হ্যাঁ, বাকি যখন কোনো কনফার্মেশন না পায় যে আমার কোনো পজিটিভ নেগেটিভ আসেনি, তাহলে কেন মঞ্জুর করছে? না, এই বিষয়টা তো একদম ঠিক। আমি তো বলছি আপনাকে যে যিনি টেস্ট করাবেন ওনার তো জানাটা দরকার এবং ওনাকে জানাতে হবে। কিন্তু আপনি যে বলছেন আপনাকে তারা সাহায্য করেছেন, তাহলে অসুবিধাটা কোথায় হয়েছে? কন্ট্যাক্ট করেছি, অফিসে কন্ট্যাক্ট করার পর অফিস থেকে আমাকে কন্টিনিউ যোগাযোগ করছে। বুঝতে পারছে? মানে আপনি কি বলতে চাইছেন যে বিষয়টা হচ্ছে যে আপনি ফোন করায় ওনারা আপনার খোঁজ নিয়েছেন, এর আগে রিপোর্ট আপনার কাছে পৌঁছয়নি? ওকে। তারপর যখন আপনি বলছেন যে তারা বাকি কোঅপারেটটা করেছেন, তখন কি আপনি এই বিষয়টা তাদেরকে জানিয়েছিলেন যে আপনাকে জানানো হয়নি? যে হ্যাঁ, জানিয়েছি। তখন তারা কি বলছেন, তারা কি বলেছেন তার উত্তরে? ডক্টর সৈকত সাহা আমাকে বলছে যে সার্ভার ডাউন। বুঝতে পারিনি। ডক্টর সৈকত সাহা, হ্যাঁ, সিএম অফিস থেকে একজন ডক্টর আমাকে বলল যে সার্ভার ডাউন। ঠিক আছে। তারপর আর আজ অব্দি তো কোন মেসেজ আসেনি। আমি ঠিক বুঝতে পারছি না, বা আপনি হয়তো বোঝাতে পারছেন না আমাকে। ধন্যবাদ আপনাকে। না, ব্যাপারটা হলো আমি 10 দিন বুঝতে পারছি। আমি হয় আপনি বোঝাতে পারছেন না, বা আমি বুঝতে পারছি না, আমার সীমাবদ্ধতা রয়েছে এই ক্ষেত্রে। আপনি বলছেন একদিকে যে তারা আপনাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু স্পেসিফিক কি বিষয়টা? যখন আপনি ফোন করেছেন উনি বলেছেন সার্ভার ডাউন রয়েছে, বোঝা গেল। তারপর কি হয়েছে, তারপরের বিষয়টা ঠিক স্পষ্ট নয়। আপনি একদিকে বলছেন যে ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন, আবার বলছেন জানানো হয়নি। তো যদি আপনাকে জানানো হয়নি, তাহলে আপনাকে সহযোগিতা তারা কিভাবে করলেন? বিষয়টা একটু অস্পষ্ট, তালগোল পাকিয়ে গেছে। তারপরেও যেটা আমি বলছি, যদি এই ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো বিষয় থাকে, নিশ্চয়ই আপনার অধিকার রয়েছে, সেক্ষেত্রে সিএম এর সঙ্গে আপনি নিশ্চয়ই সেক্ষেত্রে কথা বলতে পারেন। যদি এই ক্ষেত্রে আপনার কোনো স্পেসিফিক ত্রুটি মনে হয়, আপনার কাছে সেরকম ডকুমেন্টেশন থাকে, আপনি সিএমও সাহেবকে জানাতে পারেন বিষয়টা। ঘটনা অনেক আগের, যদিও 21 তারিখের, কিন্তু সেক্ষেত্রে আপনি যেটা বলছেন মেবি ইট হয়েছে যে ওনাকে বলার পর বলেছে সার্ভার ডাউন।
কিন্তু আপনি যেটা বলছেন যে আপনাকে জানানো হয়নি, আপনি করার পর জেনেছেন, এভরিথিং অল রাইট, আবার বলছেন সহযোগিতা হয়েছে, তো বিষয়টা একটু তালগোল পাকিয়ে গেছে। এটা আমার সীমাবদ্ধতার কারণে আমি হয়তো বুঝতে পারিনি আপনার কথাটা। ধন্যবাদ আপনাকে। যে বিষয়টাতে নজর রাখছিলাম যে কদমতলার দিকে, কদমতলার হাল হাকিকতটা কেমন একবার দেখতে চাই। সেখানে কিন্তু যেটা উদয়পুরের দৃশ্যটা যেভাবে নজরে এসছে, কদমতলার দৃশ্যটা কিন্তু সেভাবে আসেনি। এখনো কিছুটা খামতি সেখানে রয়েছে, সেই খামতিগুলো নজরে আসছে এবং চেষ্টা চরিত্র করছেন যারা ব্যবসায়ী দোকানি রয়েছেন তাদের তরফেও, তাদেরকেও সচেতন করার কথা সেখানে চেষ্টা করা হচ্ছে। অনেকেই মাস্ক ব্যবহার করছেন না, দৈহিক দূরত্ব বা ইত্যাদি বাজারগুলোতে সেভাবে মেনটেন হচ্ছে না। তো পুলিশ তার নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এই ছবিটা ধর্মনগরের, তো সেখানে পুলিশ যখন যেসব জায়গায় অঞ্চল দিয়ে ঘোরাফেরা করছে তাৎক্ষণিকভাবে হয়তো খানিক সতর্ক হচ্ছেন মানুষ, কিন্তু একটা বিরাট পরিসরে জায়গায় কিন্তু এখনো অসচেতনতা দেখা যাচ্ছে এবং সময়ের বাইরেও, নির্দিষ্ট সময়ের বাইরে দোকান খোলা ইত্যাদি বা অপ্রয়োজনে বেরিয়ে পড়া, এই জিনিসগুলো সেই জায়গায় কিন্তু আকছার ঘটছে। এবং সেখানে যারা পুলিশ রয়েছেন বা মহকুমা প্রশাসনের যারা আধিকারিক রয়েছেন তারা বিভিন্ন জায়গায় তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন, অভিযান চালাচ্ছেন। যারা বিনা প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়ে আসছেন তাদের জরিমানাও করছেন। আরো একজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার দাদা, বলুন। আমি আগরতলা থেকে বলছি। বলুন স্যার, আমি আপনাদের চ্যানেলটা প্রত্যেকদিন দেখি, কিন্তু আমি একটা কনফিউশনে পড়ে আছি। বলুন। স্যার, আজকে আমাদের এখানে মাইকে অ্যালাউ করা হলো যারা রেশন সামগ্রী নেয় তারা সকলে যদি এক বাড়ি থেকে একজন করে যদি কোভিড টেস্ট না করায় তাহলে রেশন দেওয়া হবে না। তো স্যার, এই ক্ষেত্রে আমি বলতে যে আমার বাড়িতে প্রায় আমরা 10 জন এক কাটে, আমরা 10 জন যদি একজন টেস্ট না করাই, একজন টেস্ট করলে বাকি 9 জনের কি করে বুঝবে? কোন ওয়ার্ডে বাড়ি আপনার বলুন তো? আমি স্যার আগরতলা সূর্যনগর, রবীন্দ্রনগর। মানে ওয়ার্ড নাম্বারটা কত? ওয়ার্ড নাম্বারটা 5 না স্যার, ঠিক বলতে পারছি না। আমাদের এলাকায় এই মাইকিংটা করা হয়েছে আজকে। স্যার, এই বিষয়টাই বলতে লাগে, হয়তো তো ফ্যামিলির যতজন কার্ড হোল্ডার আছে তারা সবাই করতে দরকার। তার জন্য আপনাদের কাছে বোঝা আর কি কি করে সম্ভব। দেখুন, একটা বিষয় যে রয়েছে, স্বেচ্ছায় যারা টেস্ট করাতে আগ্রহী তারা তো টেস্ট করাতেই পারেন। এখন যেটা আপনি বলছেন সেটা সচেতনতার কথাই বলছেন, যে এক পরিবারে যদি 10 জন বা 12 জন থাকেন, তাদের যদি মনে হয় যে তারা সবাই মিলেই টেস্টটা করে ফেলবেন, সেটা তো বলছেনই চিকিৎসকরা বা স্বাস্থ্যকর্মীরা, যে কারোর যদি কোনো ডাউট থাকে সেক্ষেত্রে এই বিষয়টাকে চেপে না রেখে সরাসরি গিয়ে টেস্টটা করিয়ে নিলেই হয়, তাহলে কনফিউশনটাও দূর হয়ে যায়, নিজেদেরও একটা স্বস্তি আসে। কিন্তু এই জায়গায় তো বলা হচ্ছে যে একজন হলে হবে। সেটা তো আমি ধরুন আমরা 10 জন আছে, আমার বাড়িতে একজন পাঠালাম, উনি করে আসলো, উনি নেগেটিভ, দেখা গেল আমি আলাদা থাকি, আমি পজিটিভ, ওরা কি করে বুঝবে এই বিষয়টা? আপনি যেটা বলতে চাইছেন যে সবাইকেই সেটা করিয়ে দেওয়া হোক, করাতে হলে সবাইকেই করুক, একজন করে কি করে করবে, তাই আর কি। আপনাদের সাথে বোঝা গেল, আপনার কথাটা বোঝা গেল, ধন্যবাদ আপনাকে। যেটা বিষয় যে তিনিও আমাদের সম্মানিত যিনি দর্শক, তিনিও একটা কথা তুলেছেন যে করাতে গেলে সবাইকে টেস্ট করিয়ে নেওয়া। এখন একটা আন্দাজান পরিবারের একজনকে টেস্ট করিয়ে সেক্ষেত্রে সেটা হতেও পারে, সেটা নাও হতে পারে, এই সম্ভাবনার বিষয়টা রয়েছে যেটা উনি বললেন। তো এক্ষেত্রে আরো তার উল্টো দিকটাও রয়েছে। উল্টো দিকটা হচ্ছে এই যে যখনই সেটা বারবার বলা হচ্ছে যে স্বেচ্ছায় গিয়ে কাউকে জোর করে টেস্ট করানোর চাইতে দিস ইজ বেটার যে নিজেরা গিয়ে যখনই কোনো ডাউট হচ্ছে সেই ডাউটের ক্ষেত্রে নিজেরা গিয়ে টেস্ট করিয়ে নেওয়া, এই কাজটাতে কোথাও কোথাও ত্রুটি তো রয়েইছে। অনেকের এমন বাড়িতে জ্বর হচ্ছে বা সর্দি কাশি বা এই ধরনের জিনিস হচ্ছে, মানুষ চেপে যাচ্ছেন বা কোনো ফার্মেসি থেকে কোনো
মেডিসিন নিয়ে নিচ্ছেন, চেষ্টা করছেন দু একদিনের মধ্যে আপনি যদি ঠিক হয়ে যায়, এই যে বিষয়টা, এগুলোকে চেপে না রেখে সরাসরি টেস্টের কথাটা তো বলছেন চিকিৎসকরা, তো সেটা করিয়ে নিলে হয়। এখন যদি কোনো পরিবারের মনে হয় যে তাদের পরিবারের 5 জন 7 জন বা 10 জন সদস্য আছেন, তারা প্রত্যেকের তাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ বোধ করছেন বা মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে মনে যে কোভিড কিনা, তো সেক্ষেত্রে পুরো পরিবার মিলেই টেস্ট করিয়ে নিলে আপত্তির তো কিছু নেই। বরং আরো সেটা স্বাস্থ্য দপ্তর সেটাকে এনকারেজ করবে, কারণ বৃহৎ পরিসরে সেই টেস্ট করানো হচ্ছে, বাজারে করানো হচ্ছে, বিভিন্ন জায়গায় করানো হচ্ছে, এলাকা ভিত্তিক বাছাই করে করে করানো হচ্ছে, এবং পুরো এলাকায়, নিগম এলাকায় বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে টেস্টের উপর। যতটা বেশি সম্ভব টেস্ট করানো যায়, তত দ্রুতই যারা আক্রান্ত তাদের চিহ্নিত করা যাবে। আর চিকিৎসকরাও তো বলছেন যত দ্রুত এটা ফাইন্ড আউট করা যাবে, তত দ্রুত তারা চিকিৎসা পরিষেবাটা দিতে পারবেন। ফলে এক্ষেত্রে কারোর যদি মনে হয় যে পুরো পরিবার মিলেই টেস্ট করিয়ে নেওয়াটা দরকার, তাহলে সেটা ভালো, ইতিবাচক লক্ষণ। যেটা কদমতলা বাজারের দিকে যেটা লক্ষ্য রাখছিলাম, সেখানে যারা আধিকারিকরা রয়েছেন, যারা দিনভর গোটা এলাকায় ঘুরেছেন, তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শুনবো একবার। কেন এই অভিযান আপনাদের? আমাদের এই মাস্ক বিরোধী অভিযান, দেখা যাচ্ছে অনেক লোক মাস্ক মানে পরে বাজারে আসছে না, বা মাস্ক থাকলেও সঠিকভাবে পড়ছে না, তো তাদেরকে আমরা ফাইন করছি যারা পড়ছে না। এমন কয়েকজনকে পেয়েছেন কি? আমরা অলরেডি প্রায় 10 জনের মধ্যে পেয়েছি, ওদেরকে আমরা 200 টাকা করে ফাইন করেছি। এছাড়া আর কিসের ফাইন করছেন আপনারা? সোশ্যাল ডিস্টেন্সিং যারা মেনটেন করছেন তাদের উপরে ফাইন, বিশেষ করে মাস্ক, বিশেষ করে মাস্ক যারা পড়ছে না বা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে না, তাদের বিরুদ্ধে আমরা ফাইন করছি। নমস্কার। নমস্কার স্যার। বলুন বলুন। বর্ষাসে ভ্যানগার্ড জনতাকে সচেতনতায় ভ্যানগার্ড, সেই হিসাবে আমি ভ্যানগার্ডকে প্রথমত ধন্যবাদ জানাই। আমার একটা অনুরোধ স্যার, বলুন। এখন 18 থেকে 44 মানে 18+44 ইয়ার এইজের যে ভ্যাকসিনটা, আমি নর্থের কাঞ্চনপুর আনন্দবাজার থেকে কথা বলছি। আমাদের এখানে ওই ভ্যাকসিনটার কোনো খোঁজখবর নাই, তো এই ব্যাপারে তো একটা উদ্যোগ নেওয়া দরকার। যেটা একটা যুব সমাজ, 18+44 মানে একটা যুব সমাজ, এদের তো একটা, যে আমরা এখন যেভাবে গৃহবন্দী অবস্থায় আছি, সেইভাবে থাকার পাশাপাশি তো আমাদের সচেতনতামূলক হিসেবে টিকাটা পাওয়া প্রয়োজন। তো 18+44 কেন নর্থে পাওয়া যাচ্ছে না, এটা ব্যাপারটা আমি স্যার বুঝতে চাই আপনার কাছে, এবং স্বাস্থ্য দপ্তরকে এই ব্যাপারে অনুরোধ করবো যাতে আমাদের নর্থের জন্য ব্যবস্থা করা হয়। অবশ্যই। এমনিতে কি কথা হয়েছে আপনার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে? হ্যাঁ, এখনো তো আমাদের এই ভ্যাকসিনের কোনো প্রোগ্রাম নাই বলে তারা জানাচ্ছে, এখনো তাদের কাছে কোনো নোটিফিকেশন আসে নাই বলে তারা। বোঝা গেল। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনিও যে দাবিটা তুলছেন, যেটা দ্রুত যাতে এটা পৌঁছয় এবং সেটা দ্রুত যাতে কার্যকর করা যায়, নিশ্চয়ই সেই দাবি আপনি তুলেছেন, সেটা আপনার মতো আরো অনেকেই বলছেন এই কথাটা। তো এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরও এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবে, যত দ্রুত তারা পারবেন সেটাকে অ্যারেঞ্জ করে সেখানে পাঠিয়ে এই কাজটা করা, এবং যত দ্রুত এই ভ্যাকসিনের আওতায় আনা যাবে ইউথদের, ততটাই এই সংক্রমণের হাত থেকেও অনেকটা সুরাহা মিলবে। তবে এটাও ঠিক, যাদের যখন যেখানে সুযোগ হচ্ছে ভ্যাকসিন গ্রহণ করার, দ্রুত সেই ভ্যাকসিন গ্রহণ করুন। সেক্ষেত্রে আরও একটা যেটা বিষয়, বিভিন্ন জায়গায় আমরা এটাও লক্ষ্য করছি যে ভ্যাকসিন নিতে গিয়ে দৈহিক দূরত্ব সেভাবে মানা হয় না অনেক জায়গাতেই। এটাও যেন একটু যারা এই ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি নিচ্ছেন, হাসপাতাল হোক বা বিভিন্ন জায়গায়, তারা যেন এই ব্যবস্থাপনাটা অন্তত রাখেন যে যারা ভ্যাকসিন নিতে যাচ্ছেন তারা যেন সঠিক স্বাস্থ্যবিধি মান্যতা দিয়ে সেখানে ভ্যাকসিনটা পেতে পারেন। আমরা নজর রাখছিলাম কদমতলার দিকে, এবারে নজর রাখবো আমবাসার দিকে। আমবাসা চিত্রটা আজ দিনভর কেমন গেল, সেখানে বাজারে ব্যবসায়ীরা কি বলছেন বা এলাকার লোকজন কি বলছেন, আমবাসার দিকে একটু নজর রাখবো। কিন্তু সেখানেও কিন্তু প্রায় একই বিষয়, খুব একটা যে মান্যতা দেওয়া হচ্ছে সেখানে আমবাসায় তেমনটা নজরে আসেনি। তো সেক্ষেত্রে অনেককেই
বারবার সচেতন করা হচ্ছে এবং বাজারে বাজারে ঢুকে পুলিশ সচেতন করার চেষ্টা করছে। জরিমানাটাই শেষ কথা নয়, যাতে যারা ক্ষুদ্র দোকানে রয়েছেন তারা অন্তত মাস্ক ব্যবহার করেন এবং দোকানে যাতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই বিকিকিনির বিষয়টা হয় সেটাও যাতে মান্যতা দেওয়া হয়, এই বিষয়টাতে জোর দেওয়া হচ্ছে। আরো একজন আছেন, সর্বশেষ ফোন নেব। নমস্কার। নমস্কার স্যার, বলুন। আমি ধর্মনগর থেকে চাই। এপিএল যে রেশন কার্ড স্যার, আমরা ফ্রি চাউল পাইমনি। কিসের এপিএল রেশন কার্ড? হ্যাঁ, আগে কি পেতেন? ও 5 কেজি পাইছে। এখন কি কি হয়েছে? ওই এখন ফ্রি পাইমনি স্যার। এটা রেশন কি বলছে? রেশন শপে কথা বলেছেন কি? 5 কেজি দিছে স্যার। হ্যাঁ, এখন তাহলে কি আপনি কি চাইছেন বলুন? মানে 20 কেজি বা 25 কেজি এই ধরনের কোনো এখনো তো কোনো সিদ্ধান্তের খবর আমার অন্তত জানা নেই। আপনি রেশন ডিলারের সঙ্গেই যোগাযোগ করুন, উনি বেটার বলতে পারবেন যদি এই ক্ষেত্রে এই ধরনের কোনো ফ্যাসিলিটিস থেকে থাকে। ধন্যবাদ আপনাকে। যেটা বিষয় যে আমবাসার দিকে যেটা নজর রাখছিলাম, সেখানেও কিন্তু আরো বেশি সতর্ক থাকা দরকার। বিশেষ করে যারা দোকানি রয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, তাদের অনেককেই দেখা যাচ্ছে অসচেতন, না ঠিকঠাক মাস্ক ব্যবহার করছেন, না দোকানের যারা ক্রেতা যাচ্ছেন যেটা দূরত্ব বজায় রাখার যে বিষয়, সেই বিষয়টাও সেভাবে নজরে আসেনি। ফলে আরো বেশি সতর্ক সচেতন থাকাটা কিন্তু প্রয়োজন। কি বলছেন সেখানে যারা আধিকারিকরা গেছিলেন, তাদের কি বক্তব্য বা দোকানিদের কি বক্তব্য শুনবো একবার। কোভিড মোকাবেলায় প্রশাসন যে সিদ্ধান্ত নিতে, সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। 2 নম্বর হচ্ছে, যে সকল দোকান খোলার কথা ছিল মাইকিং অনুসারে, আজকে দেখা যাচ্ছে অনেকে পেটের দায়ে সেখানে দোকানদারি করে বা বিভিন্নভাবে করতেছে। আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য হল, প্রশাসন যেভাবে ডিলিং করার ওনারা ডিলিং করুক, এতে আমাদের কোনো বক্তব্য নাই। কারণ সমস্ত ব্যবসায়ীরা এই কোভিড কালে অর্থনৈতিক দিক দিয়ে খুবই বিপর্যস্ত আছে। সেই নিরিখে আমাদের অ্যাসোসিয়েশন মনে করে একটা নির্দিষ্ট পরিমাণ টাইমে বা নির্দিষ্ট সময়ে দোকানদারি করা, তার সাথে কোভিড-19 যে গাইডলাইন আছে, বিশেষজ্ঞদের যে মতামত আছে, চিকিৎসকদের যে মতামত আছে এবং প্রশাসনের যে মতামত আছে, সেগুলোকে পালন করার জন্য আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত ব্যবসায়ী ভাই বোনদের কাছে বিনম্রভাবে আবেদন করি যে আপনারা অন্ততপক্ষে কোভিড গাইডলাইনগুলো মেনে চলেন। আমবাসা বাজারের বর্তমান পরিস্থিতি প্রশাসনের তরফ থেকে বারবার আমাদের কাছে ফোন করার পরে বা বিভিন্ন সাংবাদিক মহল থেকেও আমরা বাজারের যে নিয়ম কানুনগুলো নিয়ে অনেকের যে প্রস্তুত করছে, আসলে এরা কেউ দোকানে একটা রশি বাঁধে নাই, কেউ দোকানের সামনে ব্যারিকেড দেয় নাই, এইভাবে যে যথেচ্ছভাবে চলছে তার দ্বারা হয়তো আগামী দিনে আরো বৃহৎ হইতে পারে। তো আমি বারবার ব্যবসায়ীদের কাছে, আমার ভাই বোনদের কাছে এটাই আমার বিনম্র আবেদন যে আপনারা সমাজে একটা দায়িত্বশীল সচেতন মানুষ, আপনারা সবাই মিলে দায়িত্ব নেই, কাস্টমারদেরকে সজাগ করি যে আপনারা মাস্ক ব্যবহার করুন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে আপনিও আসুন, আমরাও বিক্রি করি। এইভাবে সমাজকে করোনা থেকে মুক্ত করা যায়, সেই সংকল্পটা আমরা নিই। এবার যদি কেউ সেটাকে যেটা বিষয় যে তারা বলছেন ব্যবসায়ী সমিতির তারা যে এই সাবধানতাটা বজায় রাখা দরকার, তারা নিয়ম কানুন যা রয়েছে সবটাই মান্যতা দেবেন। সবাই চাইছেন সংক্রমণটা নিচের দিকে নামুক এবং দ্রুত যে স্বাভাবিক জনজীবনে আমরা অভ্যস্ত তাতে যেন দ্রুত আমরা ফিরতে পারি। তো দ্রুত ফেরার একটাই রাস্তা, সংক্রমণ কমা। সংক্রমণ কমার রাস্তা মূল যেটা, সেটা হচ্ছে স্বাস্থ্যবিধির মান্যতা দেয়া। তাহলেই হয়তো দ্রুত সংক্রমণটা নিচের দিকে নামবে। নিচের দিকে নামলেই ভালো থাকতে পারবো আমরা। আর দ্রুত যত ভ্যাকসিনেশন প্রক্রিয়াকে সাঙ্গ করা যায়, যত দ্রুত বিরাট অংশের মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা যায়, সেই বিষয়টাও নিশ্চিত করা। ফলে আরো একবার আজকের আপডেট নজর রেখে আজকের মতো এই অনুষ্ঠান শেষ করব। আজকে যেটা আক্রান্তের সংখ্যা 677, 4.77% দৈনিক আক্রান্তের হার, সামান্য কিছুটা কমেছে আক্রান্তের হার।
সুস্থ হয়েছেন 763 জন, 88.28%। সুস্থতার হার 5 জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 536। 1.01% হচ্ছে মৃতের হার। এখনো পর্যন্ত টোটাল 53,222 জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে সুস্থ হয়েছেন 46,933 জন মানুষ। অ্যাক্টিভ পেশেন্ট, সক্রিয় রোগীর সংখ্যাটা 5,690। টেস্ট হয়েছে সর্বশেষ যে রিপোর্ট বলছে 14,371 জনের টেস্ট হয়েছে, যার মধ্যে অ্যান্টিজেন টেস্ট 12,371, আরটিপিসিআর 1,817। পশ্চিম ত্রিপুরা জেলায় যে আক্রান্ত হয়েছেন 677, তার মধ্যে পশ্চিম জেলায় 332, গোমতী জেলায় 39, খোয়াই 26, ধলাই 65, সিপাহীজলা 54, নর্থে রয়েছে 41, ঊনকোটি জেলায় 38, সাউথ ডিস্ট্রিক্টে 82 জন রয়েছে। এখনো পর্যন্ত টেস্ট যেটা নমুনা পরীক্ষা হয়েছে 9,90,031 জনের নমুনা পরীক্ষা এখনো পর্যন্ত হয়েছে। আরো একবার আপনাদের বলবো, স্বাস্থ্যবিধি মানুন, যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করুন, খুব একান্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোনোর দরকার নেই। যতটা দ্রুত এই সংক্রমণটা নিচের দিকে নামবে ততটাই আমরা ভালো থাকতে পারবো। আপনারাও ভালো থাকুন আর দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।